সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি সর্বশেষ আপডেট বাংলা সংবাদে। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর থাকছে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দেব, ফেঁসে গেল জামায়াত বাতিল নিষেধাজ্ঞা, দেশে ফেরার পথে হাসিনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে তথাকথিত লাল স্বাধীনতার যে সুফল দেখলে বুকটা ভরে যাবেই আপনার। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, এখনও আতঙ্কে বাংলাদেশের গণতন্ত্র, মানুষ চাইছেন নেত্রী হাসিনাকে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জ্বালানি সংকটের দোহাই দিয়ে লুটপাটের জন্য সিন্ডিকেটকে উস্কে দিচ্ছে বিএনপি। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, তিল দিয়ে শুরু, শেষ কোথায়, আরও সংকটে বাংলাদেশ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে জয় বাংলা আতঙ্কে তারেক সরকারও। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, মধ্যপ্রাচ্যের আগুনে ঝলসে যাবে বাংলাদেশ, চরম বিপদে ঢাকা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আরও জানিয়ে দেব, আমির হামজার বিস্ফোরক মন্তব্য, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী টুকু নাস্তিক ও ইসলাম বিদ্বেষী। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এদিকে সাতক্ষীরায় জ্বালানি তেল না পেয়ে সড়ক অবরোধ, আধা ঘণ্টা যান চলাচল বন্ধ। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। এবং সর্বশেষ জানিয়ে দেব, সৌদির প্রিন্স সুলতান ঘাঁটিতে ইরানের হামলা, আহত 10 মার্কিন সেনা। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। সুপ্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে শুনবেন বিস্তারিত। তার আগে ভিডিওটি ভালো লাগলে এবং সর্বশেষ আপডেট নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেনি আওয়ামী লীগ, দলটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়। আলীগ যাতে সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে না পারে তার জন্য পূর্বতন তদারকি সরকার প্রধান মোহাম্মদ ইউনুস এই চক্রান্ত করেছিলেন। তাদের সঙ্গে হাত মিলিয়েছিল হাসিনা বিরোধী দলের নেতারা। তাদের উদ্দেশ্য ছিল একটাই, বাংলাদেশকে স্বাধীনতার স্বাদ পাইয়ে দেওয়া দলটিকে জাতীয় রাজনীতির মানচিত্র থেকে মুছে ফেলা। কিন্তু তারা ভুলে গিয়েছিল, এভাবে আওয়ামী লীগের সঙ্গে চক্রান্ত করে বেশি দিন টিকে থাকা যাবে না। বাংলাদেশে পালাবদলের সঙ্গে সঙ্গে জাতীয় রাজনীতির চরিত্র বদলে যায়। বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। তারেক রহমান প্রধানমন্ত্রী পদে আসীন হয়েছেন। বাংলাদেশে ফিরেছে স্বস্তি। ফলে সেই পুরনো প্রশ্নটা নিয়ে ফের জাতীয় রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। তবে কি আওয়ামী লীগারদের আবার জাতীয় রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা যাবে? হাসিনা কি দেশে ফিরতে পারবেন? এই প্রসঙ্গে তারেক রহমানের একটি বক্তব্য তুলে ধরা যেতে পারে। সম্প্রতি একটি গণমাধ্যম থেকে তাকে প্রশ্ন করা হয়, আলীগের নিষেধাজ্ঞার ব্যাপারে তার দলের অবস্থান কি। তারেক কিন্তু সরাসরি আওয়ামী লীগের নাম উল্লেখ করেননি, তবে জানিয়েছেন তিনি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণার পক্ষে নন। তখন ধরে নেওয়া হয়েছিল আলীগ জাতীয় রাজনীতিতে ফিরে আসুক, সেটা তারেকও চাইছেন। কারণ জামায়াতের সঙ্গে লড়াই করতে হলে আলীগের মতো একটি শক্তিশালী দলের ছাতার তলায় থাকা জরুরি। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে, বিএনপি ক্ষমতায় আসীন হওয়ার পর আলীগ তাদের বন্ধ থাকা দফতরগুলি খুলতে শুরু করে। কোনো জায়গা থেকে যে তাদের বাধা দেওয়া হয়নি এমনটা নয়, তবে প্রশাসনের সর্বোচ্চ পর্যায় থেকে এই ব্যাপারে কোনো ইতিবাচক ভূমিকা নিতে দেখা যায়নি। ফলে আলীগের বাংলাদেশে ফেরার পথ যে ক্রমেই প্রশস্ত হচ্ছে তা আর বলার অপেক্ষা রাখে না। এই অবস্থায় পদ্মাপাড় থেকে এলো সুখবর। জামাতসহ বিরোধী দলের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। তিনি ছিলেন বিএনপির লোক। স্পিকার পদে নির্বাচিত হওয়ার আগে তিনি দলীয় পদে ইস্তফা দেন। স্পিকার জানিয়ে দিয়েছেন, সবাই রাজনীতি করার সুযোগ পাবে। স্পিকারের এই সিদ্ধান্তে আলীগে খুশির হাওয়া। তারা ইতিমধ্যে রাস্তায় নেমে পড়েছে। এই প্রসঙ্গে হাদি হত্যাকাণ্ডের উল্লেখ করতে হয়। পূর্বতন তদারকি সরকার এবং তাদের সঙ্গী সাথীদের দাবি ছিল যে আওয়ামী লীগ সুপারি কিলার ভাড়া করে হাদিকে খুন করিয়েছে। কিন্তু হাদির 2 হত্যাকারী ফয়সাল করিম মাসুদ এবং তার সহযোগী আলমগীর হোসেন ধরা পড়েছে। ফয়সাল সম্প্রতি জানায় যে হাদি হত্যায় জামায়াত জড়িত। তার এই বিবৃতিতে রীতিমতো ফেঁসে গিয়েছে জামায়াত, তারা এখন চুপ। এবার হাদি হত্যাকাণ্ড নিয়ে মুখ খুললেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন। তিনি বলেন, যারা হাদিকে হত্যা করে উল্টো বিচারের অভিনয় করে সব দোষ আওয়ামী লীগের উপর চাপিয়ে দিয়েছিল, এখন দেখা যাচ্ছে এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত। আস্তে আস্তে সব সত্য বেরিয়ে আসছে। এদেশে সব রাজনৈতিক দলের রাজনীতি করার অধিকার রয়েছে। এদিকে আবার ঈদে ছাত্রলীগ একটি মিছিল করে। ছাত্রলীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের করার দাবি তুলেছে। রবিবার আরও একটি মিছিল বের করে ছাত্রলীগ। তারা জয় বাংলা স্লোগানও দেন। দলের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিও তুলেছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ আবার নতুন করে সংগঠিত হতে শুরু করেছে। তাতে বেশ চিন্তায় জামায়াত। 2026 সালের জানুয়ারিতে বাংলাদেশের তৈরি পোশাক রফতানি ইউরোপীয় ইউনিয়নে 25%-এরও বেশি কমে গেছে। 1 বছরের ব্যবধানে প্রায় 480 মিলিয়ন ইউরো উবে গেছে।
গার্মেন্টস শ্রমিকের ঘামে ভেজা এই টাকাটার কথা মনে পড়লে খারাপ লাগে, কিন্তু যাদের হাতে এখন দেশের চাবিকাঠি তারা এসব নিয়ে যে খুব একটা ভাবছে তার প্রমাণ মেলা ভার। 12 ফেব্রুয়ারির নির্বাচনের কথা মনে আছে নিশ্চয়। দেশের বড় বড় রাজনৈতিক দলগুলো সেই নির্বাচনে ছিল না, জনগণের বড় অংশ ভোট দিতে যায়নি, কিন্তু সেই ফাঁকা মাঠে গোল দিয়ে বিএনপি এখন ক্ষমতায়। ক্যান্টেনটনে জন্ম নেওয়া এই দলটি কিভাবে ক্ষমতায় এসেছে সেটা দেশের মানুষ জানে। তারপরও এই সরকারের মন্ত্রীরা এখন বড় বড় কথা বলছেন অর্থনীতি নিয়ে, উন্নয়ন নিয়ে। পোশাক খাতের এই ধস কিন্তু শুধু বৈশ্বিক বাজারে সমস্যা বলে চালিয়ে দেওয়া যাবে না। হ্যাঁ, ইউরোপের বাজারে সামগ্রিক আমদানি কমেছে 15% মতো, কিন্তু বাংলাদেশের ক্ষতি হয়েছে 25%। মানে বাংলাদেশ শুধু বৈশ্বিক সংকটের শিকার হয়নি, বাংলাদেশ বৈশ্বিক সংকটের চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই পার্থক্যটা কে তৈরি করল? ভিয়েতনাম, ভারত, ইন্দোনেশিয়া সবাই কম রফতানি করেছে ঠিকই, কিন্তু তারা অন্তত ইউনিট মূল্য ধরে রাখতে পেরেছে, কেউ কেউ বাড়াতেও পেরেছে। বাংলাদেশ সেটা পারেনি, পরিমাণেও কমেছে, দামেও কমেছে। দুই দিক থেকে মার খেয়েছে এই শিল্প। এই সরকারের বাণিজ্য মন্ত্রণালয় এই কয় মাসে ঠিক কী করেছে? ইউরোপের ক্রেতাদের সঙ্গে কোনো কার্যকর আলোচনা হয়েছে? নতুন বাজার ধরার জন্য কোনো উদ্যোগ নেওয়া হয়েছে? নাকি মন্ত্রীরা ব্যস্ত ছিলেন আওয়ামী লীগকে গালি দিতে আর নিজেদের ক্ষমতার বৈধতা প্রমাণ করতে? বিএনপির ইতিহাস দেখলে এই পরিচিত দৃশ্য চেনা যায়। দুর্নীতি আর লুটপাটের যে সংস্কৃতি এই দলটি বাংলাদেশে চালু করেছিল সেটা তারা বহন করে চলেছে। এই মুহূর্তে পোশাক খাতের ব্যবসায়ীরা যখন মাথায় হাত দিয়ে বসে আছেন, যখন কারখানায় অর্ডার কমছে, শ্রমিকদের কাজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে, তখন এই সরকার কোথায়? পাকিস্তান পরিমাণে 49% বেশি পোশাক পাঠিয়েছে ইউরোপে, যদিও দাম কমিয়ে। মানে পাকিস্তান অন্তত চেষ্টা করেছে বাজার ধরে রাখতে। বাংলাদেশ দাম কমিয়েছে, পরিমাণও কমেছে। এর চেয়ে খারাপ ফলাফল আর কি হতে পারে? ইউনূস সরকার যা রেখে গেছে তার উপর দাঁড়িয়ে বিএনপি যদি এই শিল্পকে আরও গভীর সংকটে ফেলে, তাহলে দায়টা পুরোপুরি তাদের। অর্থনীতির এই জায়গায় ব্যর্থতা মানে লাখো শ্রমিকের জীবনে সরাসরি আঘাত। সেই মানুষগুলোর বেশিরভাগই মেয়ে, যারা সারাদিন মেশিনের সামনে বসে এই দেশের বৈদেশিক মুদ্রা আয় করেন। তাদের কথা ভাবার সময় এই সরকারের নেই, কারণ তাদের মাথায় এখন অন্য হিসেব। 2026 সালের প্রথম মাসেই এই অবস্থা। বছরের বাকি সময়টায় কি হবে ভাবলে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়ে যাচ্ছে। বাংলাদেশের 12 ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দীর্ঘ 1.5 বছরের একটি অপশাসনের মৃত্যু হয়েছে। ভোটে বিএনপি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হয়েছেন। সাদা চোখে দেখলে মনে হবে দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু বাস্তবে কি সেটা হয়েছে? রাজনৈতিক বিশ্লেষকেরা বিষয়টিকে অন্যভাবে দেখছেন। বিএনপির নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন বা তারেক রহমানের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশে গণতন্ত্র আক্ষরিক অর্থে প্রতিষ্ঠা পায়নি। গণতন্ত্র নিয়ে বেশ কয়েকজন দার্শনিকের কিছু উক্তির উল্লেখ করতে হয়। তার আগে কিছু কথা। গণতন্ত্রের দুটি মুখ রয়েছে। একটি মুখ দেখায় ভোট, অধিকার, ক্ষমতার স্বপ্ন। আর গণতন্ত্রের দ্বিতীয় মুখটি হল ক্ষমতাকে ধরে রাখা। মানুষ তবুও স্বপ্ন দেখে, কারণ স্বপ্নই মানুষকে বাঁচিয়ে রাখে। আওয়ামী লীগ সরকারের পতনের পর বাংলাদেশের মানুষ আশা করেছিল তাদের অধিকাংশ সমস্যা মিটে যাবে, দেশে ফিরবে সুদিন। কিন্তু গত 18 মাসে বাংলাদেশ যে কি অরাজক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছিল তা আর নতুন করে বলার দরকার পড়ে না। ফলে তারা আরও একবার পরিবর্তনের ডাক দিয়েছিল। সেই পরিবর্তনের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বিএনপিকে ক্ষমতায় আনেন। তারা জামায়াতকে প্রত্যাখ্যান করেন। ফলে একটা ধারণা তৈরি হয় যে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গণতন্ত্রের ধারণায় পরিবর্তন হয়েছে, তার চরিত্রগত বদল হয়েছে। বিশ্বের বহু দেশে নামমাত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থা কায়েম রয়েছে, কিন্তু গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় কি একমাত্র বিকল্প? রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন এই শাসন ব্যবস্থা কোনো অবস্থাতেই বিকল্প হতে পারে না। তাছাড়া এই শাসন ব্যবস্থার বেশ কিছু ত্রুটি রয়েছে। গণতন্ত্রের জন্ম এথেন্সে, আধুনিক বিশ্বে সেটাকেই ধরা হয় শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা। রাষ্ট্রবিজ্ঞানীরা যখন গণতন্ত্রের জয়গান গাইছেন, তখন কিন্তু চিন্তাবিদেরা এই ধরনের শাসন ব্যবস্থার ত্রুটি আর ফাটল ধরিয়ে দিচ্ছেন। প্রশ্ন উঠছে, গণতন্ত্র কি আসলেই শ্রেষ্ঠ শাসন ব্যবস্থা? বিশ্বে দুই ধরনের দেশ আছে। বিশ্বের যেসব দেশ অস্থির, জটিল ও ঝামেলায় পরিপূর্ণ, সেই সব দেশের শাসন ব্যবস্থা পরিচালিত হয় গণতন্ত্রের মধ্য দিয়ে, আর বাকি দেশে হয় একনায়কতন্ত্র, না হলে রাজতন্ত্র। বর্তমান বিশ্বে রাজতান্ত্রিক শাসন ব্যবস্থা খুব অল্প দেশেই রয়েছে। বহু চিন্তাবিদ গণতন্ত্রের বিভিন্ন ত্রুটি নিয়ে আলোচনা করেছেন।
দার্শনিক অ্যারিস্টটল গণতন্ত্রকে মূর্খের শাসন বলেছেন। সত্যি কি এই শাসন ব্যবস্থা মূর্খের শাসন? তিনি বলতে চেয়েছেন, যখন সিদ্ধান্ত নেবার ক্ষমতা সমানভাবে দেওয়া হয় তখন জ্ঞানী আর অজ্ঞানীর মতামত এক হয়ে যায়। এর সঙ্গে বাংলাদেশের সম্পর্ক কোথায়? তারেক রহমানের রাজনৈতিক অভিজ্ঞতার ঝুলি শূন্য। বাবা মায়ের সেই অভিজ্ঞতা ছিল, সেই সূত্রে তার রক্তে কিছুটা হলেও সেই অভিজ্ঞতা বইছে। কিন্তু তারেক রহমান মেঠো নেতা নন। তাছাড়া তিনি দীর্ঘদিন ছিলেন প্রবাসে, বাংলাদেশের জাতীয় রাজনীতি থেকে পুরোপুরি বিচ্ছিন্ন। আর সরকার চালাতে গেলে তাকে যেসব দলের মুখোমুখি হতে হবে সেই সব দলের মাথারা রাজনীতির আগুনে নিজেদের দগ্ধ করেছেন। সেই সব নেতাদের সঙ্গে পাল্লা দেওয়া খুব সহজ কথা নয়। সংসদ অধিবেশনের প্রথম দিন কিন্তু তার একটা ইঙ্গিত মিলেছে। বাংলাদেশ সেদিন দেখেছিল তারেক সরকারকে কিভাবে বেকায়দায় ফেলে দেওয়া হচ্ছে। ফলে দেশবাসী এখন উপলব্ধি করতে পারছেন হাসিনা ছাড়া তাদের আর কোনো গতি নেই। তবে তার উপর অনেক কিছু নির্ভর করছে। তার কর্তৃত্ববাদী শাসনে দলের ভিতরে একটি পিঁপড়াও তার অনুমতি ছাড়া নড়াচড়া করতে পারত না। তিনিও কোনো উত্তরসূরি গড়ে তুলতে পারেননি। আর রাষ্ট্র পরিচালনা করা অনেকটা জাহাজ চালানোর মতো। একজন দক্ষ নাবিক পারেন প্রবল ঝড় তুফানে জাহাজকে চালিয়ে নিয়ে যেতে। রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য তারেকের কাছে সেই জাহাজ চালানো অত্যন্ত কঠিন। দেশে চলমান অর্থনৈতিক অস্থিরতা, জ্বালানি সংকট এবং মূল্যস্ফীতির মধ্যেই সিন্ডিকেট আরও উস্কে দিচ্ছে বিএনপি। সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রী ও বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও বৈশ্বিক সংকটের কথা উল্লেখ করে জানিয়েছেন, জ্বালানি তেলসহ আগামীতে নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম আরও বাড়বে এবং তা সয়ে নিয়েই জনগণকে এগোতে হবে। এই বক্তব্যকে রাজনৈতিক মহলের অনেকেই জ্বালানি সংকটের অজুহাতে সিন্ডিকেটকে উস্কে দেওয়ার চেষ্টা হিসেবে আখ্যায়িত করেছেন। একদিকে বিশ্বব্যাংকের লাল তালিকায় খাদ্য মূল্যস্ফীতি, অন্যদিকে ক্ষমতার শুরুতেই $2 বিলিয়ন প্রায় 24,000 কোটি টাকার জরুরি ঋণের খোঁজা, সব মিলিয়ে দেশের অর্থনীতি চরম চাপের মুখে। এই ডামাডোলের মধ্যেই দেশের বিভিন্ন স্থান থেকে বিএনপির তৃণমূল নেতৃকর্মীদের বিরুদ্ধে ত্রাণের চাল আত্মসাৎ, নির্বাচিত জনপ্রতিনিধিদের ওপর হামলা ও চাঁদাবাজির গুরুতর অভিযোগ উঠেছে। বিশ্বব্যাংকের সর্বশেষ খাদ্য নিরাপত্তা বিষয়ক প্রতিবেদন অনুযায়ী গত 10 মাস ধরে বাংলাদেশ মূল্যস্ফীতির লাল তালিকায় অবস্থান করছে। যেসব দেশে মূল্যস্ফীতি 5 থেকে 30% মধ্যে, তাদের এই শ্রেণীতে রাখা হয়। প্রতিবেদনে সতর্ক করা হয়েছে যে মধ্যপ্রাচ্যের অস্থিরতার কারণে দেশের খাদ্য নিরাপত্তা ঝুঁকি সহসাই কমছে না। এই পরিস্থিতিতে সরকার জ্বালানি তেল ও এলএনজি আমদানির খাত দেখিয়ে এডিবি, বিশ্বব্যাংক এবং আন্তর্জাতিক ইসলামিক ট্রেড ফাইন্যান্স কর্পোরেশনের সাথে ঋণের আলোচনা শুরু করেছে। প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমির বার্তা সংস্থা রয়টার্সকে জানান, আইএমএফের তহবিল দ্রুত ছাড় করানোর পাশাপাশি এডিবি ও বিশ্বব্যাংক থেকে অতিরিক্ত বাজেট সহায়তা চাওয়া হচ্ছে। তবে অর্থনীতিবিদরা সতর্ক করেছেন, ঋণের ওপর এই অতি নির্ভরশীলতা দীর্ঘমেয়াদে দেশকে ঋণের ফাঁদে ফেলতে পারে। ঈদ উল ফিতরকে সামনে রেখে দুস্থদের সহায়তার তহবিল রাজনৈতিক কাজে ব্যবহারের অভিযোগ উঠেছে। দেশের বিভিন্ন প্রান্তে ভিজিএফের চাল বিতরণে চরম অনিয়মের চিত্র পাওয়া গেছে। গাইবান্ধা, গোবিন্দগঞ্জের সাপমারা ইউনিয়নে বিএনপি নেতা সারোয়ার হোসেন চৌধুরী জোরপূর্বক ভিজিএফের স্লিপ কেড়ে নেন বলে অভিযোগ। বাধা দেওয়ায় বারভ্রান্ত চেয়ারম্যান আবু তালেব মণ্ডলকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়। অসহায় চেয়ারম্যান প্রকাশ্যেই কান্নায় ভেঙে পড়েন। সাতক্ষীরার আটুলিয়া ইউনিয়নে 10 কেজির পরিবর্তে বালতিতে করে মেপে মাত্র 4.5 থেকে 5 কেজি চাল দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি জামাতপন্থীদের বিরুদ্ধে। সবচেয়ে বড় বিতর্ক তৈরি হয়েছে জনপ্রতিনিধিদের ওপর বিএনপি নেতাদের চাঁদাবাজির অডিও রেকর্ড ফাঁস হওয়াকে কেন্দ্র করে। অভিযোগ উঠেছে, কেন্দ্রীয় উচ্চ পর্যায়ের নাম ভাঙিয়ে স্থানীয় প্রকল্প ও বরাদ্দ থেকে 30% কমিশন দাবি করা হচ্ছে। লালমানিরহাট, কালীগঞ্জ উপজেলার 2 নং মোদাদি ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় সাংসদের নাম ভাঙিয়ে ভিজিএফের চালের 30% দাবি করা হয়েছিল। চেয়ারম্যান তা না মানায় তাকে একটি পুরনো মামলায় গ্রেফতার দেখানো হয়। যদিও স্থানীয় সরকার বিভাগ জানিয়েছে চেয়ারম্যান পলাতক ছিলেন না, নিয়মিত অফিস করছিলেন। লক্ষ্মীপুর ও বরিশাল, লক্ষ্মীপুরের রামগঞ্জে ভাটরা ইউপি চেয়ারম্যানকে কার্যালয় থেকে বের করে তালা ঝুলিয়ে দেওয়া এবং বরিশালের বাকেরগঞ্জে কাবিখা প্রকল্পের টাকা না দেওয়ায় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হুমায়ুন কবিরকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল যুবদলের বিরুদ্ধে। মধ্যপ্রাচ্যের যুদ্ধে বড় ধরনের বিপদে পড়তে চলেছে বাংলাদেশ। নির্ধারিত সময়ে জ্বালানিবাহী জাহাজ না আসায় দেশের তেল সরবরাহ নিয়ে দুশ্চিন্তা বাড়ছে। সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি তেল সংগ্রহের চেষ্টা চালালেও কোথাও নিশ্চয়তা মিলছে, কোথাও মিলছে না। ফলে এপ্রিলে সরবরাহ স্বাভাবিক রাখা যাবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি সূত্র বলছে, সোমবার পর্যন্ত 14 দিনের ডিজেল মজুদ ছিল। সংকট আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় মানুষ আগেভাগেই ডিজেল, অকটেন ও পেট্রোল কিনে রাখতে শুরু করেছে। কোনো পেট্রোল পাম্পে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করার পরেও মিলছে না তরল সোনা।
সরকার এখন ডিজেল বিক্রিতে রেশনিং করার সিদ্ধান্ত নিয়েছে। পাম্পগুলিকে বলা হয়েছে চাহিদার 10% কম ডিজেল দিতে হবে। এর মধ্যে তৈরি হয়েছে তেল পাওয়া যাবে না আতঙ্ক। যুদ্ধ শুরু হওয়ার পর জানা গিয়েছিল বাংলাদেশে 13 থেকে 14 দিনের জ্বালানি মজুদ রয়েছে। সে সময় পাম্প থেকে তেল কেনার জন্য রেশনিং ব্যবস্থা চালু করে সরকার। কোন গাড়িতে কতটা তেল দেওয়া যাবে সরকার থেকে তা নির্দিষ্ট করে দেওয়া হয়। কিন্তু ভারত ও সিঙ্গাপুর থেকে তেল আসার নিশ্চয়তা পাওয়ায় সরকার আচমকাই এই রেশনিং ব্যবস্থা তুলে দেয়। এরপর থেকে তেল কেনার হিড়িক শুরু হয়, যাকে বলে প্যানিক বাইং। পাম্প মালিকেরা বাধ্য হয়ে পাম্প বন্ধ করে দেন। বহু পাম্পে ক্রেতা ও সেখানকার কর্মীদের মধ্যে বচসা বাগবিতণ্ডান ঘটনাও ঘটে। সরকারের কাছে পাম্প মালিকদের দাবি সরকার এখনই পদক্ষেপ করুক, না হলে সংকট আরও ঘনীভূত হবে। সময়টা ফসল ঘরে তোলার। বাংলাদেশে জ্বালানি সংকট সরাসরি প্রভাব ফেলেছে কৃষিকাজেও। কৃষকেরা ফসল ঘরে তুলতে পারছেন না। জরুরি ভিত্তিতে তাদের জন্য জ্বালানি তেলের ব্যবস্থা সরকার করতে না পারলে মাঠের ফসল মাঠে পড়ে থাকবে, তৈরি হবে খাদ্য সংকট। সেক্ষেত্রে তারেক সরকারকে বিদেশ থেকে আরও বেশি পরিমাণে খাদ্যশস্য আমদানি করতে হবে, কিন্তু তার জন্য রাজকোষে অর্থ থাকা দরকার। রাজকোষাগার পূর্ণ করতে পারে জ্বালানি তেল। দেশে ভয়াবহ জ্বালানি সংকট তৈরি হওয়ার প্রভাব পড়ছে সরকারি কোষাগারে। বাজারে এখন কাটা তেল বিক্রি হচ্ছে। লিটার প্রতি তেলের দাম কোথাও 250 টাকা, কোথাও 300 টাকা। বাধ্য হয়ে অনেকে ওই দাম দিয়ে তেল কিনছেন। সরকারি দাম লিটার পিছু 116 টাকা। রাজবাড়ির সব ফিলিং স্টেশন ক্লোজড। পাম্পের চারপাশে দড়ি দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে, তেল নেই। কর্মীরা অলসভাবে বসে রয়েছে। জ্বালানি তেলের সংকটের কারণে পেট্রোল পাম্প মালিকরা কি করে তাদের কর্মীদের বেতন দেবেন তা নিয়ে রীতিমতো দুশ্চিন্তায় পড়েছেন। যারা ঈদের ছুটিতে কর্মস্থল থেকে গ্রামে গিয়েছিলেন তারা এখন কর্মস্থলে ফিরতে পারছে না, কারণ জ্বালানি সংকট গণপরিবহনে প্রভাব ফেলেছে। বহু বাস মালিক আর বাস চালাতে রাজি হচ্ছেন না। দেশবাসী এর জন্য পাম্প মালিকদের সিন্ডিকেটকে দায়ী করছেন। তাদের প্রশ্ন, কি করে একসঙ্গে দেশের সব পেট্রোল পাম্প জ্বালানি শূন্য হয়ে পড়ল? পেট্রোল পাম্পে যদি তেল না থেকে থাকে তাহলে খোলা বাজারে কি করে তেল বিক্রি হচ্ছে? পাম্প মালিকদের বক্তব্য, ডিপো থেকে সরবরাহ না থাকায় তারা বাধ্য হয়ে পাম্প করে দিচ্ছেন। ঠাকুরগাঁয়ে 3 সপ্তাহ ধরে তেল নেই, আবার একই জেলার হাটে খোলা বাজারে তেল বিক্রি হচ্ছে। পাম্প মালিকদের সিন্ডিকেটের সঙ্গে আন্ডার ডিল না হলে কি করে খোলা বাজারে তেল চলে যাচ্ছে? বিদায়ী অন্তর্বর্তী শাসক মোহাম্মদ ইউনুসের মতো বিএনপির তারেক রহমানের সরকারও জয় বাংলা আতঙ্কে ভুগছে। এবারের স্বাধীনতা দিবসে কোথাও জয় বাংলা স্লোগান দিতে দেওয়া হয়নি। যারা ৭১-এর রণাঙ্গনের স্লোগান জয় বাংলা বলেছেন তাদেরই গ্রেফতারের হুমকি দিয়েছে পুলিশ, কোথাও আটক করা হয়েছে। বৃহস্পতিবার বাংলাদেশের স্বাধীনতা দিবসে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তন থেকে জাতীয় পতাকা মিছিল বের করেছিলেন একদল প্রবীণ নাগরিক। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রমিত মথত জানান ছিলেন এই মিছিলের নেতৃত্বে। মিছিলটি পৌঁছয় ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে। কয়েকজন জয় বাংলা স্লোগান দিলে পুলিশ গ্রেফতারের হুমকি দেয়। পুলিশকে জানানো হয় এটি মুক্তিযুদ্ধের স্লোগান, কিন্তু পুলিশ তা মানেনি। বাদানুবাদে অনুষ্ঠান শেষ হয়। একই দিনে সাভারের জাতীয় স্মৃতিসৌধে জয় বাংলা স্লোগান দেওয়ায় 2 মহিলাসহ 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত তাহমিনা আক্তার জানান 3 মেয়েকে নিয়ে জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর শহীদদের শ্রদ্ধা জানাতে এসেছিলেন। তার প্রশ্ন, জয় বাংলা স্লোগানে শ্লোগা জানানো কি অপরাধ? বঙ্গবন্ধু দেশের জন্য কিছু করেননি? ধৃতদের কোর্টে হাজির করে 2 দিনের হেফাজতে নিয়েছে পুলিশ। সুনামগঞ্জে জয় বাংলা স্লোগানে স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি জানিয়েছিলেন কয়েকজন আইনজীবী। পরে রাতে তাদের 2 জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। পটুয়াখালীতে স্বাধীনতা দিবসের সরকারি অনুষ্ঠানে এক উলেমা নেতা মাওলানা আব্দুল হক কাউসারি দাবি করেন বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন ও মুক্তিযুদ্ধে শেখ মুজিবুর রহমানের কোনো ভূমিকা ছিল না। এর প্রতিবায় উপস্থিত মুক্তিযোদ্ধারা তুই রাজাকার স্লোগান দিতে থাকেন। মুক্তিযোদ্ধাদের দাবি মেনে কাওয়ারিকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া হয়। প্রতিবেদন শুরু করা যাক ব্রিটেনের আয়রন লেডি মার্গারেট থ্যাচারের যুদ্ধ নিয়ে একটি উদ্ধৃতি দিয়ে। থ্যাচার বলেছিলেন, যুদ্ধ কখনোই একটি দ্বীপের মতো বিচ্ছিন্ন থাকে না। এই দাবানলের মতো তার চারপাশের সবকিছুকে সে গ্রাস করতে উদ্যত হয়। থ্যাচারের এই মন্তব্য বৈশ্বিক বাস্তবতায় আরও বেশি সত্য বলে মনে হয়, কারণ আধুনিক বিশ্বে যুদ্ধ ভূখণ্ডের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং ক্ষেপণাস্ত্রের অস্ত্র যেখানে শোনা যায় তার অর্থনৈতিক প্রতিধ্বনি অনেক সময় হাজার হাজার কিলোমিটার দূরের দেশেও পৌঁছে যায়। ইরানকে ঘিরে বর্তমান সংঘাত সেই বাস্তবতাকে সামনে নিয়ে এসেছে। আমেরিকা ও ইরানের এই যুদ্ধ দীর্ঘস্থায়ী হলে তার অভিঘাত তেল আভিভ বা ওয়াশিংটনে সীমাবদ্ধ থাকবে না, বরং ধাক্কা এসে লাগতে পারে ঢাকার অর্থনীতিতেও। এই জায়গাতে বাংলাদেশের উদ্বেগ শুরু হয়। বাংলাদেশ এমন এক সময়ে দাঁড়িয়ে আছে যখন দেশটি অর্থনৈতিক চাপ, রাজনৈতিক রূপান্তর এবং বিশ্ববাজারের অনিশ্চয়তার মধ্যে দিয়ে যাচ্ছে। এর মধ্যে যদি মধ্যপ্রাচ্যের যুদ্ধ আরও বড় আকার নেয়, সেক্ষেত্রে বাংলাদেশের জন্য হবে মরার উপরে খাড়ার ঘা।
যুদ্ধের প্রথম প্রভাব সাধারণত দেখা যায় জ্বালানি বাজারে। 1970 সালে তেলকে অস্ত্র হিসেবে ব্যবহারের কারণে দাম বেড়েছিল 300%। কারণ বিশ্ব অর্থনীতির একটি গুরুত্বপূর্ণ ধমনী হল পারস্য উপসাগরের সরু কিন্তু অত্যন্ত কৌশলগত জলপথ হরমুজ প্রণালী। বিশ্বে যত তেল সরবরাহ হয় তার 1/5 এই প্রণালী দিয়ে প্রবাহিত হয়। মধ্যপ্রাচ্যের যুদ্ধ আপাতদৃষ্টিতে 2 থেকে 3টি দেশের মধ্যে হলেও এই যুদ্ধের প্রভাব গিয়ে পড়ে মধ্যপ্রাচ্যের 10 থেকে 15টি দেশে। দেশগুলি হল বাহরাইন, জর্ডান, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, ইরাক, ইয়েমেনে একের পর এক মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরাক। আর সেখানে কর্মরত লাখ লাখ বাংলাদেশি যারা অন্ন আর বস্ত্রের জন্য ওইসব দেশে গিয়েছিল তারা এখন গুরুতর সমস্যায় পড়েছে। বাংলাদেশের নাগরিকদের জন্য মধ্যপ্রাচ্য বড় একটা আশ্রয়স্থল। 2025 সালে বিদেশে যাওয়া 19,30,757 জন কর্মীর মধ্যে প্রায় 67% কর্মীর ঠিকানা ছিল সৌদি আরব। 90% কর্মী যান মাত্র 5টি দেশে। আর মালয়েশিয়া, ব্রুনাইয়ের মতো দেশগুলি বাংলাদেশের নাগরিকদের জন্য বন্ধ হয়ে যাওয়ায় বাংলাদেশ এখন পুরোপুরি মধ্যপ্রাচ্য নির্ভর। কিন্তু মধ্যপ্রাচ্যের যুদ্ধ বর্তমান শ্রমবাজারকে ঝুঁকির মধ্যে ফেলেছে। প্রতিটি পরিবারের বাঁচার জন্য ঋণ নেওয়া একটি মাত্র রাস্তা। এদিকে আবার সৌদি কর্তৃপক্ষ ভিসার ব্যাপারে কড়াকড়ি করেছে। বাংলাদেশ থেকে যেসব কর্মীর আসার প্রয়োজন নেই বা সে দেশে থেকে যাদের বিনা প্রয়োজনে পাঠিয়ে দেওয়া হচ্ছে, সৌদি আরব তাদের সে দেশে প্রবেশের অনুমতি দিচ্ছে না। আবার কিছু ক্ষেত্রে তারা দেখেছে ভিসা এবং সেই সংক্রান্ত কাগজপত্র ভুয়ো। তাদের আর কোনোভাবেই তারা সৌদি আরবে যেতে দিতে চাইছে না। এবারের সংঘাতের বিশেষত্ব হল ঘোষিত লক্ষ্য কেবল প্রতিরোধ বা প্রতিশোধ নয়, বরং শাসন ব্যবস্থা বদলে দেওয়া। ইতিহাস বলে, যখন কোনো রাষ্ট্র তার রাজনৈতিক অস্তিত্ব রক্ষার প্রশ্নে লড়াই করে তখন সংঘাত দীর্ঘায়িত ও তীব্র হওয়ার ঝুঁকি বেড়ে যায়। মধ্যপ্রাচ্যের সংঘাত ছড়িয়ে পড়ার পর প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও তাদের কর্মসংস্থান নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি মন্ত্রকের একটি গুরুত্বপূর্ণ বৈঠক ডাকেন। বৈঠকে উপস্থিত ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির, শ্রম ও প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী ও প্রতিমন্ত্রী মোহাম্মদ নুরুল হক, অসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। পররাষ্ট্রমন্ত্রী পরে সংবাদ মাধ্যমকে বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধে 2 জন বাংলাদেশি নিহত ও 5 জন আহত হয়েছেন। রাষ্ট্রদূতেরা সেখানে গিয়েছেন। কুয়েত, বাহরাইন ও কাতারের মন্ত্রীদের সঙ্গে কথা হয়েছে। তারা আমাদের নাগরিকদের পূর্ণ নিরাপত্তা দেওয়ার বিষয়ে আশ্বাস। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন কুষ্টিয়া 3 সদর আসনের সংসদ সদস্য এমপি ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীকে আপাদমস্তক নাস্তিক ও ইসলাম বিদ্বেষী বলে আখ্যায়িত করেছেন। গতকাল শুক্রবার কুষ্টিয়া সদর উপজেলার হাটশহ হরিপুর বড় মসজিদে জুমার নামাজের খুতবার আগে আলোচনায় তিনি এই মন্তব্য করেন। বক্তব্যের 1 মিনিট 46 সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভাইর হামজাকে বলতে শোনা যায়, বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু একজন নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাদমস্তক ইসলাম বিদ্বেষী। যদি বলেন তিনি জামায়াতে ইসলামী বা চরমোনাই পীরের বিরোধী, না, তিনি ইসলাম বিদ্বেষী। বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর দেয়া এক বক্তব্যের প্রসঙ্গ টেনে আমির হামজা বলেন, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। তাহলে মুক্তিযুদ্ধ কেন হয়েছে আপনি বলেন? মুক্তিযোদ্ধারা এখনও বেঁচে আছেন, তাদের জিজ্ঞেস করেন তারা ধর্মবিদ্বেষী বা ইসলাম বিদ্বেষী কিনা। আমির হামজা আরও বলেন, আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম। 5 লিটারের বেশি তেল দেয়া হচ্ছে না জেনারেটর চালাতে। একটি বড় মেডিকেল কলেজ হাসপাতালে মানুষের জীবন এখন বিপন্ন। এ ধরনের অযোগ্য মানুষদের দায়িত্ব না দিয়ে যোগ্যদের বসানো হলে এমন হাহাকার লাগত না। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিও ক্লিপটি ছড়িয়ে পড়ার পর রাজনৈতিক অঙ্গনে আলোচনা সমালোচনা শুরু হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে হাটশহ হরিপুর বড় মসজিদ কমিটির সাধারণ সম্পাদক বকুল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, এমপি সাহেবকে কোনো আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিকট আসনের এমপি হিসাবে তিনি আসতেই পারেন। মসজিদের ইমামের সঙ্গে তার ভালো সম্পর্ক আছে। তিনি আমাকে জানিয়েছিলেন আমির হামজা জুমার নামাজে আসতে চান, তবে আলোচনার সময় আমি বাইরে থাকায় তিনি কি বলেছেন তা শুনতে পারিনি। এদিকে মন্তব্যের প্রতিবাদ জানিয়ে কুষ্টিয়া জেলা বিএনপির সদস্য সচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, আমির হামজা কোথায় কি বলেন তা তিনি নিজেই জানেন না। এই তো সেদিন মেডিকেল কলেজ হাসপাতাল চালু নিয়ে বললেন 3 দিনে 50 লাখ টাকার অফার পেয়েছেন, অথচ তাকে কারা টাকার অফার করেছে তাদের নাম খোলাসা করছেন না। এটা একটা ক্রিমিনাল অফেন্স। আমাদের দলের নেতাদের নিয়ে আমির হামজা এমন মন্তব্য করতে পারেন না। তাকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। সাতক্ষীরা সদর উপজেলার ছয়ঘরিয়ায় লস্কর ফিলিং স্টেশনে জ্বালানি তেল না পেয়ে আগুন জ্বালিয়ে সাতক্ষীরা যশোর সড়ক অবরোধ করে বিক্ষুব্ধ জনতা। আজ শুক্রবার রাত 8:30টার দিকে এ ঘটনা ঘটে। এতে সড়কে প্রায় আধা ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায়।
পেট্রোল সংগ্রহ করতে যাওয়া ছয়ঘড়িয়া গ্রামের নাসিরুদ্দিন বলেন, সন্ধ্যার পরে বাইকে পেট্রোল নিতে পাম্পে যাই। পেট্রোল না পেয়ে অনেকের মতো আমিও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধে অংশ নিই। পাম্পে তেল থাকা সত্ত্বেও তেল দেওয়া হচ্ছে না, এমন অভিযোগ করেন তিনি। তবে অভিযোগ অস্বীকার করে ফিলিং স্টেশনের ম্যানেজার আকবর হোসেন বলেন, ফিলিং স্টেশনে জ্বালানি তেল নেই। সাতক্ষীরা সদর থানার ওসি মাসুদুর রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ইরানের ক্ষেপণাস্ত্রের হামলায় সৌদি আরবের একটি মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত ১০ জন মার্কিন সেনা আহত হয়েছেন এবং বেশ কয়েকটি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ২ কর্মকর্তা। নাম প্রকাশ না করার শর্তে কর্মকর্তারা জানান, প্রিন্স সুলতান এয়ারবেসে চালানো এই হামলায় আহতদের মধ্যে ২ জনের অবস্থা গুরুতর। হামলায় বেশ কয়েকটি মার্কিন রিফিউলিং বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় ইরানের ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোনও ব্যবহার করা হয়েছে বলে জানা গেছে। এর একদিন আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরানকে সম্পূর্ণভাবে ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেন, ইতিহাসে এত দ্রুত ও কার্যকরভাবে কোনো দেশের সামরিক শক্তিকে নিষ্ক্রিয় করা হয়নি। এদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, ১ মাসব্যাপী সংঘাতে এখন পর্যন্ত ৩০০-এর বেশি মার্কিন সেনা আহত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই চিকিৎসা নিয়ে আবার দায়িত্বে ফিরেছেন। তবে ৩০ জন এখনও কর্মক্ষম নন এবং ১০ জনের অবস্থা গুরুতর।